আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এনডিপির নিয়মিত আয়োজন ভয়েসেস অফ ডেভেলপমেন্টে। আপনারা সকলেই অবগত আছেন, আমাদের প্রত্যেকটি পর্বে আমরা এক একজন এক্সপার্ট, যারা ডেভেলপমেন্ট এক্সপার্ট, যারা এই অঙ্গনে দীর্ঘদিন ধরে কাজ করছেন, গাইড করছেন এবং লিড করছেন, তাদেরকে আমাদের স্টুডিওতে আহ্বান জানাই। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত মিস্টার ফজলুল কাদের। উনি ম্যানেজিং ডিরেক্টর, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। এর সাথে উনি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির গভর্নিং বডির মেম্বার, বাংলাদেশ ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশন গভর্নিং বডির মেম্বার, তাছাড়া আরও অনেকগুলো এরকম ইম্পর্টেন্ট প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে উনি আছেন এবং দীর্ঘদিন ধরে এই ডেভেলপমেন্ট সেক্টরে ওনারা ডেভেলপমেন্টে অনেক অনেক অবদান রেখে যাচ্ছেন। স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন ভয়েসেস অফ ডেভেলপমেন্টে। স্যার, থ্যাংক ইউ ফর ইয়ার টাইম। স্যার, আপনি অবগত আছেন যে আমরা আসলে যে বিষয়টাতে কথা বলছি সেটা হচ্ছে যে এই যে ইউএসএআইডির যে হঠাৎ করে ফান্ড কাট, রাতারাতি ওনারা ঘোষণা দিলেন যে কাল থেকে তোমাদের সব ফান্ড বন্ধ, তোমরা যারা কাজ করতে এটা স্থগিত এবং কাল থেকে তোমরা কাজ করবে না, অফিসে আসবে না, ইভেন তারা ইউএসএর অফিসও বন্ধ করে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনার রিয়াকশনটা কেমন ছিল, এই ব্যাপারে আপনি ব্যাপারটা কিভাবে দেখেছেন? আমি বস্তুত কিছুটা খুশি হয়েছি। আচ্ছা, কিন্তু সম্পূর্ণ ভিন্ন কারণে। ওকে, ভিন্ন কারণে এটা একটু ব্যাখ্যা করা দরকার আছে ফরেন এইড সম্পর্কিত বিষয়। তো আমি এবং আমাদের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক, এখনকার মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সহ আমরা গিয়েছিলাম আক্তার হামিদ খানের সাহেবের সাথে দেখা করতে। বিখ্যাত আক্তার হামিদ খান, কুমিল্লা মডেলের যিনি জনক, বার্ডের প্রতিষ্ঠাতা। সেখানে আমার সেই স্মৃতিটা আমার মনে পড়ছে। ফরেন এইড বা যে কোনো যদি অনুদানের অর্থ এবং স্পেশালি বাইরের একটা দেশ দেয়, এটা অনুদানটাকে আমরা গ্র্যান্ড যেভাবে বলি, এটা এক ধরনের, এটা একটা ভিক্ষা, করুণা, ভিক্ষা। আর এই করুণা, এটা আপনি ঠিক বলেছেন, যেটা হচ্ছে করুণা, আর করুণার ভিত্তিতে কোনো সম্পর্ক টেকসই হয় না। প্রফেসর ইউনূস যেটা বলেছিলেন, ওনার যে ফিলোসফিক্যাল শিফট হয়েছিল গ্রামীণ ব্যাংকের মাধ্যমে, সেটা করুণা নির্ভর একটা কার্যক্রম নয়। বলেছে উইল ডু বিজনেস উইথ দেম, আমাদের টার্গেটেড ইয়েতে। এবং বিজনেস, আমি জানি, আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ছাত্র হিসাবে, বিজনেস একটা পবিত্র শব্দ। বিজনেস ট্রানজ্যাকশন মানে উভয় পক্ষই একটা উইন উইন সিচুয়েশনের তৈরি হয়। আনফর্চুনেটলি বাংলাদেশে বিজনেস শব্দটার কন্নোটেশন হয়ে গেছে নানা কারণে, ফাটকাবাজির মতো একটা বিষয়। কিন্তু বিজনেস ইজ এ গুড থিং, ইটস এ টোটাল একটা দেশের জন্য খুব জরুরি। এবং এই সম্পর্কের ভিত্তিতে, পারস্পরিক লাভের ভিত্তিতে যে সম্পর্ক হয়, সেটা টেকসই একটা ভিত্তি তৈরি হয়। এবং জাগতিক টেকসই ভিত্তি ছাড়া কোনো সম্পর্ক স্থায়ী হয় না। কাজেই অনুদান, সে অর্থে আমি খুশি হয়েছি। অনুদান দেখুন অনেক রকমের ইনএফিসিয়েন্সি তৈরি করে আমরা রিসোর্স অ্যালোকেশনে। আমি যখন জানি, আমরা যদি এখানে কতিপয় লোক একটা আছি, আমরা একটা অর্থনৈতিক অপরচুনিটি গ্রহণ করতে চাই যেটা এককভাবে আমাদের নেওয়া সক্ষম না আমরা, তখন আমরা কোঅপারেটিভের মতো ফর্ম করি এবং তখন আমরা প্রতিটা পাই পয়সা সর্বোচ্চ দক্ষতার সাথে ব্যবহার করতে চাই যাতে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাই। কিন্তু সেখানে যদি হঠাৎ করে অনুদানের অর্থ চলে আসে, তখন আমরা সবাই স্তব্ধ হয়ে পড়ি। তখন সেই এফিসিয়েন্সি অর্জনের যে ইনবিল্ট মোটিভেশন, সেটা অনেকখানি ডাইলুটেড হয়ে যায়। তো আমাদের দেশে যদি দেখেন, আমাদের দেশের মৌলিক সমস্যাগুলো হচ্ছে ব্যবস্থাপনিক সমস্যা। এই ব্যবস্থাপনিক সমস্যা আমাদের শুধু প্রাইভেট সেক্টরে না, আমাদের পাবলিক সেক্টরে সবচেয়ে বেশি, যার জন্য এই দেশটা অনেক পিছিয়ে আছে। এবং সেই ব্যবস্থাপনিক দক্ষতাটা তৈরি হওয়ার প্রেক্ষিতে তৈরি হয় না যখনই আমি অনুদান নির্ভর কোনো কাজ করতে চাই। তো সেই জন্য আমি খুশি হয়েছি এখন আমাদের জন্য প্রেক্ষাপট, এবং আমি অত্যন্ত খুশি হব যদি এই অনুদান আবার ফেরত না আসে। আচ্ছা, আর আবার যাতে কিছুদিন পরে যে হুইমসিক্যালি যে ডিসিশনটা নেওয়া হয়েছে, যেটা একটা অন্যায়, এবং আপনারা জানেন ইউএস কোর্টে ওটার নামে মামলা আছে, মামলার ফলাফলের জন্য
অপেক্ষা We করা are still শ্রেয় waiting. যে কি এখন কি হয়, জি স্যার। কারণ এটা এভাবে হুইমসিক্যালি তো করা যায় না, তো সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি মোর ডেভেলপমেন্ট ফিলসফি নিয়ে কথা বলছি। আমরা যদি সেরকম দক্ষ হয়ে উঠব, যদি আমাদের সমস্যাগুলো, যেরকম আমাদের MFIরা যে কাজগুলো করি আমরা আমাদের মূল কাজ হচ্ছে তিনটা। একটি হচ্ছে ডিসেন্ট এমপ্লয়মেন্ট তৈরি করা, সে পরিবেশ সৃষ্টি করা যাতে করে পিছিয়ে পড়া মানুষরা ডিসেন্ট এমপ্লয়মেন্ট করতে পারে। আমরা জানি ডিসেন্ট এমপ্লয়মেন্ট SDGতে ইন্টিগ্রেটেড। এটা টিপিক্যাল জাস্ট পার্শিয়াল এমপ্লয়মেন্ট না, 8টা প্রিন্সিপাল আছে যাতে এমপ্লয়মেন্টটা ডিগনিফাইড হয় রাইট। এবং সে যাতে সেভ করতে পারে এমপ্লয়মেন্ট থেকে, রেজিলিয়েন্স বাড়াতে পারে, তার সম্পদ সৃষ্টি করতে পারে, এই পর্যায়ের ইনকামে নিয়ে যাওয়া। এই জন্য আমরা মাইক্রো এন্টারপ্রাইজের গ্রোথের উপরে খুব বেশি এমফেসিস দিচ্ছি আমরা, এবং যেটা করছি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করার ব্যাপারে। আমরা দরিদ্র হয়ে আছি, আমরা যতদিন প্রাইমারি প্রোডাক্ট প্রডিউসিং কান্ট্রি হিসেবে থাকবো ততদিন আমাদের দারিদ্র দশা ঘুরবে না। যত পারি ভ্যালু অ্যাড করতে হবে, ইকোনমি অর্থনৈতিক সুযোগের যে হরাইজনটা, এটাকে ডাইভার্সিফাই করতে হবে, প্রসারিত করতে হবে ভ্যালু অ্যাডেড বিভিন্ন মাইক্রো এন্টারপ্রাইজ সৃষ্টির মাধ্যমে, এবং স্ট্যান্ডার্ড এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে করে আমরা এক্সপোর্টও করতে পারি, একদিন বিশ্ববাজারেও প্রবেশ করতে পারি। চায়না এই জায়গায় জলজলে একটা উদাহরণ। তো এই কাজগুলি করতে হলে লাগবে আসলে একটা বিজনেস সলিউশন আমাদেরকে দিতে হবে। আর বিজনেস সলিউশন দিতে হলে আপনার যখনই আমরা একটা ভ্যালু চেইনে অ্যানালাইসিস করি, আমরা কিন্তু গাদা গাদা সমস্যা পাই। তো আমি একটা উদাহরণ দেব। একবার সিরাজগঞ্জে আমি গিয়েছিলাম ওই ডেয়ারি ফার্মগুলো দেখার জন্য। তো প্রায় 2 দিন ধরে ঘুরলাম, অনেক ডেয়ারি ফার্ম দেখলাম। সবার যেসব সমস্যার কথা বললো, আমার খাতা ভরে গেল প্রায়। মনে হলো যে এখানে একটা লাইভ স্টক মিনিস্ট্রির একটা অফিস খুলতে হবে। তো ক্রিটিক্যাল মিনিমাম ইন্টারভেনশন কি করা যায়? অনেক সময় যেরকম হয়, আমাদের জ্বর হয়, মাথা ব্যথা হয়, তারপরে হাঁটতে দুর্বল লাগে, এগুলো সব সিমটম। মূল কজালিটিটা হচ্ছে হয়তো ইনফেকশন। রাইট। ইনফেকশনটা দূর করতে পারলে তখন বাকিগুলো অটোমেটিক্যালি চলে যাবে। তো আমাদের সেই দক্ষতাটা ঘটাতে হবে বিজনেস সলিউশন দিতে হলে MFI সেক্টরকে, যাতে করে আমরা দক্ষতার সাথে কজালিটিগুলোকে অ্যানালাইজ করে বের করতে পারি, যেটা সমাধান করে দিলে ভ্যালু চেইন ইন্টারভেনশনের PKSF যেমন এখন তার পার্টনার অর্গানাইজেশনগুলো মিলে 365টার মতো ভ্যালু চেইন ইন্টারভেনশন করেছে, প্রত্যেকটা সফল হয়েছে। এবং সেটা মজার বিষয় হচ্ছে, আমরা যখন প্রথম 2008-এ ভ্যালু চেইনে ইন্টারভেন করব এরকম একটা সিদ্ধান্ত নিলাম, তখন দেখলাম যে এইটা বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সিরা যেভাবে কাজ করে, আমাদের কাছে মনে হলো প্রচুর অর্থের অপচয় হয়, প্রচুর রিপোর্টস তৈরি হয়, এবং প্রচুর কনসালটেন্ট নিয়োগ হয় যাদের ইনবিল্ট মোটিভেশন, যারা রিয়েল স্টেক হোল্ডার না, তাদের বুদ্ধি নিয়ে কাজ করতে হয়, অথচ সত্যিকার যে উদ্যোক্তা তার সম্পৃক্ততা থাকে কম, এগুলো সফল হয় না, অনেক গাদা গাদা। তো আমরা বললাম ঠিক আছে, আমরা আমাদের দেশজ স্টাইলে ইন্টারভেন শুরু করব। এখন আপনি জেনে আপনার জানার জন্য বলছি, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন আসে আমাদের এগুলো দেখার জন্য। তো এত কস্ট ইফেক্টিভভাবে কীভাবে ভ্যালু চেইন ইন্টারভেন করা যায়, তো আমরা যেটা করি কজালিটিগুলো বের করার চেষ্টা করি, এবং কজালিটিগুলোতে ক্রিটিক্যাল মিনিমাম ইন্টারভেনশন করলে তখন এই ভ্যালু চেইনের ভিতরে যত স্টেক হোল্ডার আছে, ইনক্লুডিং দি মাইক্রো এন্টারপ্রাইজ, কারণ মাইক্রো এন্টারপ্রাইজ হচ্ছে অনেকটা একটা চেইনের হার্টের মতো। আমাদের শরীরে যেরকম হার্টটা হচ্ছে আমার টোটাল ওয়েটের খুব 1% হয়তো, কিন্তু এটা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে। রক্ত একদিক থেকে দূষিত রক্ত উঠিয়ে নিয়ে আসে, আরেকদিকে হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, সেটা পাম্প করে কোষে কোষে নিউট্রিশন সহ অক্সিজেন সহ পৌঁছে দেয়। সেরকম মাইক্রো এন্টারপ্রাইজ একটা হচ্ছে সেরকম হার্টের মতো। তো এর যদি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজে প্রতিবন্ধকতা থাকে, তখন মাইক্রো এন্টারপ্রাইজটাও ভালো কাজ করে না। আর মাইক্রো এন্টারপ্রাইজটা তখনই ভালো কাজ করবে যখন তার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কোনো আর্থিক ক্লিরোসিস থাকবে না, কোনো জমাট বাঁধা রক্ত থাকবে না, কোনো থ্রম্বোসিস থাকবে না, ক্লট করবে না, এসব থাকবে। তো এই জন্য আমরা এই কজালিটিগুলোতে, তার মানে এখানে আমাদের মননের ডেভেলপমেন্ট, চিন্তার, ইন্টারভেনশনের কৌশলের
মধ্যে দক্ষতা অনেক বৃদ্ধি করতে হবে এবং সেই দক্ষ জনশক্তি আমাদের বাংলাদেশ, আমি বলবো উই আর ব্লেসড উইথ এ ভেরি লার্জ গ্রুপ অফ সোশ্যাল এন্টারপ্রেনার্স। যেরকম ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা একটা একজন সোশ্যাল খান সাহেব করেছেন, একজন সামাজিক উদ্যোক্তা, এবং করে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন যে প্রতিষ্ঠানটার আনডাইলুটেড ফোকাস হচ্ছে অন সার্ভিং দ্য পুয়ার পিপল। রাইট। এবং সেখানে করতে করতে তারা যে বিচিত্র প্রোগ্রাম করার জন্য সমৃদ্ধ হয়েছে, এগুলো এক একটা ইনস্টিটিউশনে পরিণত হয়েছে। এরা শুধু যে এরা একটা নলেজ ব্যাংকও এই খাতে। এক্স্যাক্টলি। এবং তাদের এখন এই সক্ষমতা তৈরি হয়েছে অনেক কোয়ালিফাইড লোককে এই মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের সাথে যুক্ত করা। এখন যেরকম আমার মনে আছে 91 সনে যখন আমরা কাজ শুরু করলাম, অনেক MFI কর্মচারীরা 50 টাকা ভাতাতে কাজ করত। যদি একটা কিছু খাড়া করতে পারি, যদি একটা করি, এটা একটা ছিল সামাজিক উদ্যোগ। যত এগুলো আস্তে আস্তে স্কেল আপ করেছে, তখন তারা সম্মানী থেকে আস্তে আস্তে কিছুটা বেতনের মতো, তারপরে বেতন এখন একটা ফুল স্কেলে তারা বেতন পায়, যেহেতু একটা সাস্টেইনেবল একটা প্রোগ্রাম তারা করে, খুবই টেকসই, যার আর্থিক বুনিয়াদ খুব স্ট্রং, একটা সার্ভিস দেয় অ্যান্ড দ্য ক্লায়েন্টস পে ফর ইট। তো কাজে তার ফলে এটা স্বসহায়ক হয়ে গেছে। এখন এটা বেশ নজরে পড়ার মতো বড় সেক্টর। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর 10%-এ উপনীত হয়েছে, যেটা আজ থেকে 25 বছর আগে লেস দেন 1% ছিল। এবং ইটস গ্রোয়িং, এবং এটা এখন সবার কাছে ভেরি গুড গ্রোথ। এবং বাংলাদেশের কৃষি ঋণের আমি হিসাব করেছি এই 85%-এর বেশি হচ্ছে MFIরা দেয়, এবং সেটা দেয় কিন্তু খুব দক্ষতার সাথে। এবং এগুলো করতে যেয়ে ওরা কিন্তু ব্যাপৃত হয়ে পড়েছে, দেখে সব সমস্যাগুলোকে ঋণের মাধ্যমে সমাধান করা যায় না। সেখানের মধ্যে গ্র্যান্ট লাগে, কিন্তু এটাকে আমরা গ্র্যান্ট বলি না, এটাকে আমরা বলি সোশ্যাল সেক্টরে ইনভেস্ট করা, ইনভেস্টমেন্ট। এখানে সরাসরি NDP-র লাভ হয় না, প্রত্যক্ষ ক্যাশ রেভিনিউ জেনারেট করে না, কিন্তু এর ফলে সোশ্যাল বেনিফিট হয় অনেক বেশি। তো এখন একটা সোর্স আছে আমাদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে, যেটা অ্যালাউড, তাদের প্রত্যেক ইয়ারলি সারপ্লাস থেকে 15% পর্যন্ত তারা বিভিন্ন নন ক্রেডিট সার্ভিসে করতে পারে। এই টাকা থেকে তারা প্রিভেন্টিভ হেলথ কেয়ারে, যেটা আস্তে আস্তে মাইক্রো ইন্স্যুরেন্সের রূপ নেবে, ওইদিকে যাচ্ছে, সেদিকে যাচ্ছে। তার মানে হচ্ছে এটাও একটা বিজনেস সলিউশন, তারা যে সোশ্যাল এক্স্যাক্টলি, এবং তারা যে সারপ্লাসের টাকাটা অনুদান হিসাবে দিচ্ছে, আসলে এটা ঠিক অনুদান, দিস ইজ অ্যান ইনভেস্টমেন্ট। এবং সেটার সাথে ক্লায়েন্টরাও পার্টিসিপেট করে, এবং করে এটা একটা স্বসহায়কের দিকে যাচ্ছে। অর্থাৎ এগুলো একটু নিজস্ব, আমাদের এখন যেটা আত্মবিশ্বাস এসছে, আমাদের লোকরা সবাই নিজস্ব চিন্তা করতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা তো এটাই যে 2005 সনে জাতিসংঘ অফিসিয়ালি ঘোষণা করেছে বাংলাদেশ ইজ দ্য বার্থ প্লেস অফ মাইক্রোক্রেডিট। কাজে এই আইডিয়া আমরা এক্সপোর্ট করেছি পৃথিবীর 90টার বেশি দেশে, এবং গার্মেন্টস এক্সপোর্ট করার থেকে আইডিয়া এক্সপোর্ট করা অনেক বেশি সফিস্টিকেটেড একটা সূক্ষ্ম বিষয়। তো সেটা আমরা করেছি। তার মানে এই না যে কি গার্মেন্টসকে আমি চোখে দেখছি, বাট আমি বলছি যে কি আইডিয়াটা শুধু, এবং আইডিয়াটার সবচেয়ে সফল বাস্তবায়ন বাংলাদেশে হয়েছে। বাংলাদেশ এখনো রোল মডেল এই খাতে। তো কাজে একটা থাকবে হচ্ছে আমাদের এসব গ্র্যান্ড যেসব ইনএফিশিয়েন্সি সৃষ্টি করে এসব এজেন্সির, এটা থেকে আমাদের সম্বিত ফিরে পাওয়া। গ্র্যান্ড কোনো বৈদেশিক করোনা নির্ভর কোনো অনুদান প্রোগ্রাম, বৈদেশিক একটা এজেন্সির উপরে নির্ভরশীল থাকা বা বৈদেশিক থাকা পারপেচুয়ালি যে সম্ভব নয়, এটা অনেক দিনের অনভ্যাসের ফলে এই সেক্টরটা ভুলে গিয়েছিল। এখন সম্বিত ফিরে পাওয়া, নিজেদেরকে রিভিউ করে দেখা, এবং তাদের যে সমৃদ্ধ অভিজ্ঞতা হয়েছে সেটা কাজে লাগিয়ে বিভিন্ন সমস্যাগুলোর কজালিটির উপরে ইনভেস্ট করা, যেটা করার আর্থিক সামর্থ্য এখন MFIদের আছে। এবং তার সাথে কিছু কিছু আছে, পূর্ণ সামর্থ্য যে MFIদের আছে তা নয়, তাদের সীমিতভাবে অ্যালাউ করা এই টাকা ব্যবহার করার,
রেস্ট্রিকশন আছে নানা সঙ্গত কারণে। তো সেক্ষেত্রে যেগুলো পাবলিক ফাইন্যান্সে যেটা লাগবে, যেগুলো অনেকগুলো আছে, এগুলো যেহেতু এসব সোশ্যাল সেক্টর ইনভেস্টমেন্টের ফলে আমরা পাবলিক গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি করি। তো কাজে এখানে হক আছে পাবলিক ফাইন্যান্স থেকে, সরকারি টাকা থেকে, সরকারি অনুদান পাওয়ার মাধ্যমে। এবং সরকারের যেটা একটা ডিবেট আছে, আমি এটার সমর্থক, সরকার মোর অফ এ পলিসি মেকিং অ্যান্ড রেগুলেটিং এজেন্সি রোলটা প্লে করবে, কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবায়নটা করার অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, অনেক ক্ষেত্রে তুলনামূলক অ্যাডভান্টেজ বেশি এমএফআইদের কাজে। সরকারের যেসব অনেকগুলা ইনএফিশিয়েন্ট অর্গানাইজেশন আছে, সেদিকে রিসোর্স চ্যানেল না করে এই আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে যাতে আমরা একটা প্রসপারিটির পথে নিতে পারি, তারাও কিন্তু সরকার এখানের মধ্যে অনুদান দিতে পারে। এবং সেখানে এই জন্য পিকেএসও প্রস্তুত আছে, যদি এইভাবে দেয় তাহলে এটা কীভাবে অ্যালোকেটেড হবে, কিভাবে যাবে, ইয়াতে কোন কোন পারপাসে যাবে, কী যাতে দক্ষতার সাথে ব্যবহৃত হয় সেটা করতে পারি। যেমন ধরুন ক্লাইমেট চেঞ্জের কথা, আমরা যদি এখন অভিমান করে বসে থাকি যে ওরা টাকা বন্ধ করে দিয়েছে, আমরা ক্লাইমেট চেঞ্জের কাজটা সব থামিয়ে দেব, তাতে আখেরে কার লাভ হবে? ক্ষতিগ্রস্ত হবো আমরা নিজেদের। কাজে ক্লাইমেট চেঞ্জের জন্য যেসব অ্যাডাপ্টেশন প্লাস আমাদের অন্যান্য যেসব মেজারগুলো নেওয়া দরকার, এগুলো আমাদেরই নিতে হবে আলটিমেটলি। কারণ আমরা ঝগড়া করে পারবো না তাদের সাথে এইগুলাতে, কারণ সে ঝগড়াটা হচ্ছে এমন একজনের সাথে যার শক্তি আমার চেয়ে অনেক বেশি, সে নীতিগতভাবে মানে না দিবে না, আমরা কি করতে পারি তখন? এক্স্যাক্টলি স্যার, দ্যাটস দ্য পয়েন্ট। নৈতিক প্রেশার ছাড়া কিন্তু, এবং পৃথিবীতে বর্তমানে জাস্ট নৈতিক প্রেশার দিয়ে কোনো কাজ হয় না, এটা হচ্ছে রূঢ় বাস্তবতা। এটা গাজাতেই দেখতে পাচ্ছেন, তো সারা পৃথিবীর লোকরা প্রতিবাদ করছে, কিন্তু nothing happening. Nothing is They are not happening. stopping. বলছে আজকে সিজফায়ার, কাজে কালকে হামলা হচ্ছে। এটাকে একটা আর্থিক বুনিয়াদের উপরে খাড়া করতে হবে বিজনেস সলিউশনগুলো।